জনাব কে আজাদ, আমার মনে হয় যে আপনাকে আসলে সব প্রশ্ন করা যায় এবং আপনি প্রশ্নটাতে আমি জানি না যে আপনি কিভাবে নেবেন, কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে ব্যবসায়ীরাই শেখ হাসিনার সবচেয়ে বড় মানে ফান্ডামেন্টাল পিলার ছিলেন। তারা আসলে নানাভাবে শেখ হাসিনা সরকারকে বলতে চেয়েছিলেন যে আপনার কোনো বিকল্প নাই। আপনি নিজেও আসলে সুমনের গান গেয়ে বলতে চেয়েছেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এইটা কি আপনারা অনেকটা ভয়ে বলেছিলেন আজাদ ভাই? আপনারা কি এটা আসলে মানে এটা কেন বলেছিলেন আমাদের যদি আজকে প্রথমে একটু বলে নিতেন জনাব কে আজাদ। দেখুন, ব্যক্তি শেখ হাসিনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, একটা ভাই বোনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। উনি যখন অপোজিশনে ছিলেন 2001-এ, তখন উনি আমাকে রাজনীতিতে সম্পৃক্ত করান। তখনকার যে মধুর স্মৃতি, তারপরে আমি যখন এফবিসিসিআর প্রেসিডেন্ট হই, অনেক দেশ বেরিয়েছি একসাথে, অনেক ওনার ব্যক্তিগত সুখ দুঃখের কথা অনেক উনি শেয়ার করেছেন আমাকে। তো সেই তারপরে অনেক সময় যখনই যেতাম, অপোজিশনে ছিলেন, নিজে হাতে উঠিয়ে খাওয়াতেন। এই স্মৃতিগুলো আমাকে সবসময় আমি সেই গভীরতা করি। ওনার পরবর্তী পর্যায়ে উনি সরকার পরিচালনা করতে আসছেন, যে পরিবর্তন আসছে, নিঃসন্দেহে এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু ব্যবসায়ীরা তো সবসময় দেখেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসায়ীদের ব্যবসা করা সম্ভব না। আমি যে কোনো কিছুর জন্য আমাকে সরকারের কাছে যেতেই হবে। আমি গ্যাস কানেকশনের কথাই বলি, বিদ্যুৎ কানেকশনের কথা বলি, ট্রেড লাইসেন্সের কথাই বলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কোনো কিছু যেতে বলি, যে কোনো জায়গায় আমাকে সরকারের প্রসারণ করলে তার ব্যবসা শেষ, সে আর ব্যবসা করতে পারবে না। এই জন্য সরকারের সাথে আপনার সবসময় কঠিনভাবে সমালোচনা করা যারা পছন্দ করে না, আমরা করি না, বরং তার ভালো জিনিসটাই তার সাথে তুলে ধরি বিনয়ের সাথে। আমি একটু জানতে চাইবো যে মানে এটা বোঝার জন্য, আপনাকে বিব্রত করার জন্য না ভাই, আমরা এটা বোঝার জন্য যে এরকমটা করে কি আপনারা অনেক সময় লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনার আওতায় নিয়ে আসেন এবং আপনি ব্যবসায়ী হিসাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্কের কারণে ব্যবসা ভালো করতে পারেন, ওইটাই কি একটা লক্ষ্য হয়ে দাঁড়ায়? আপনি দেখুন, আমি 1984 সাল থেকে ব্যবসা শুরু করেছি, আজকে 40 বছর আমি ব্যবসায়। আমি সরকারের থেকে কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা নেইনি, কোনো কি বলে বিদ্যুতের কোনো সুযোগ নেইনি, এবং এই দেশের সাথে বা সরকারের সাথে আমার কোনো ব্যবসা নাই। আমি 100% রপ্তানি করি, আমি পণ্য তৈরি করি, আমি ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে রপ্তানি করি। সরকারের কাছে আমার কোনো বড় কোনো ব্যাংক লোনও নেই। আমি বিদেশি ব্যাংকের সাথেই সাধারণত ব্যবসা করি, দেশের একটা দেশীয় ব্যাংকের সাথে ব্যবসা করি। আমার কোনো সামান্য পরিমাণে লোন আছে, যার জন্য কারো কাছে আমার যেতে হয় না, বরং ব্যাংকগুলো আমাকে সাথে ব্যবসা করতে বললে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। না, সেটা করে, কিন্তু তাতে আমি একটু প্রশ্নটা করে রাখি, প্রশ্নটা করে তারপরে আবার আমি এটা জনাব হাসান এইচ মনসুরের কাছে যেতে চাবো যে আপনি কি মনে করেন যে ব্যবসার জন্য এই 15 বছরের সরকার কি ক্ষতিকর ছিল, লাভজনক ছিল? আপনাদের ব্যবসায়ীদের জন্য কি এটা ভালো ছিল, খারাপ ছিল? আমরা অনেক কিছু শুনতে পাই যে গত সরকারের আমলে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী নন তাদেরকে ব্যাংক লোন, খারাপ লোন, নানা রকম ভাবে আসলে ফেভার করে সরকার এই ব্যবসার পরিস্থিতিটাকে অনেক খারাপ করে রেখেছিল। এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো। আমরা একটু জনাব হাসান এইচ মনসুর আপনার কাছে যাই। জনাব হাসান এইচ মনসুর, প্রথমে আপনাকে স্বাগত জানাই। অনেকেই বলেছেন আপনি যখন বাংলাদেশের গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনি যখন নিয়োগ পেলেন, তখন অনেকেই বলেছেন যে এই প্রথম আমরা একজন সার্ভিস সেক্টর থেকে, একজন প্র্যাকটিশনার থেকে, একজন তাত্ত্বিক থেকে একজন এমন একজনকে পেলাম যিনি আসলে ইন্ডিপেন্ডেন্টলি তার বাংলাদেশ ব্যাংকে তার জায়গায় পৌঁছাতে পারবেন। আমরা একটা পপুলার প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই। আপনি বলেছেন যে পাচার হওয়া টাকা আপনি ফিরিয়ে আনবেন। আপনি আসলে পাচার হয়ে টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ দেখতে পান কিনা? পাচার আসলে টাকা কিভাবে সবচেয়ে বেশি হয়েছে আপনার আপনার ধারণাটা আমরা একটু জানতে চাইবো। যে আমরা দেখেছি যে আপনি গভর্নর হওয়ার আগেও ওই সরকারের সময় আপনি নানা ধরনের কথা এগুলি বলেছেন, আপনি এখন কি দেখতে পাচ্ছেন আসলে টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে? পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়া টাকার সাথে আসলে কিভাবে জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল ব্যবসায়ীরা, সেটিও আপনাদেরকে একটু বলবেন জনাব হাসান এইচ মনসুর। আর্থিক খাতের যে দুর্বৃত্তায়নটা হয়েছিল, অর্থাৎ অনেকগুলো ব্যাংক, কতিপয় পরিবার, একটা পরিবার বিশেষ করে, আর অন্যান্য পরিবার আংশিকভাবে লুটতরাজ করেছে ব্যাপকভাবে। আমরা জানি যে, আমি শুধু ইসলামী ব্যাংকের কথা যদি ধরি, সেখান থেকে 70-80 হাজার কোটি টাকা নামে বেনামে এই ফ্যামিলি, এটা শুধু একটা ব্যাংক। যদি আমি সারা ব্যাংকিং খাতকে ধরি,
ওই পরিবারের টাকা যেটা যেটা তারা নিয়ে গেছেন বা ধার নিয়েছেন ব্যাংকের কাছ থেকে, কিন্তু শোধ হবে না কোনো দিন, পরিমাণ হবে 1,25,000 টাকা। তো এটা কি ইন্ডিকেট করে? এটা আমাদের পুরো ব্যাংকিং খাতের প্রায় 27%। তো এটা তো অনাদায়ী হয়েই যাচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে উনি তো একলা ছিলেন, সাথে আরো পৃষ্ঠপোষক চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ীরাই বেশি করেছেন। আমরা জানি যে ভূমিমন্ত্রীর, প্রাক্তন ভূমিমন্ত্রীর পরিবার তার নিজের নামে করেছেন 250টা বাড়ি লন্ডনে, এবং এটা আমার তথ্য নয়, একটি এবং ব্রিটিশ তথ্যই চলছে। এবং সাথে তার ভাইও 200-র উপরে বাড়ি করেছে। এটা একটা অবিশ্বাস্য রকমের মানে ঘটনা, যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু যেহেতু আল জাজিরা বলছে, যেহেতু একটি ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, আমাকে তো বিশ্বাস করতেই হবে যে সংখ্যাগুলো একটা ভিত্তি আছে, ভিত্তিহীন না। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি বলবো যে বড় আকার। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 10,000 কোটি, 5,000 কোটি, 15,000 কোটি, এরকম বিভিন্ন ভাবে নেওয়া হয়েছে। এবং এখন যদি আমরা দেখি, বড় বড় গোষ্ঠীর কাছে এই ঋণের পরিমাণ হয়তো 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায়। মাননীয় গভর্নর, আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই পারে কিনা, যে সেটা হচ্ছে যে এসালাম গ্রুপের কাছে 1,25,000 কোটি টাকা যে সেটা বের করে নিয়ে গেল, এইটাতে আসলে সরকারের ভূমিকাটা কতখানি? মানে আমি একদম সরাসরি প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনার অজান্তে কি এটি ঘটেছে, বা শেখ হাসিনাকে না দিয়ে কি এটি সম্ভব হয়েছে, বা তার অর্থমন্ত্রীকে? দেখুন, এখানে রাজনৈতিক জি, আমরা শুনতে পাচ্ছি মাননীয় গভর্নর। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া, সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা ছাড়া এটা করা সম্ভব ছিল না। আমরা দেখেছি এসালামের দৌরাত্ম্য, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের রুমে সরাসরি ঢুকে যেতেন, দরজা বন্ধ হয়ে যেত। আমরা দেখেছি ইন্সপেকশন রিপোর্ট গুলো যখন আসতো, সেগুলো সরাসরি গভর্নরের কাছে যাওয়ার পরেই সেগুলো তালাবদ্ধ হয়ে যেত। আমরা দেখেছি যে উনার মানে গন্তব্যস্থল প্রিয়মতে অবারিত ছিল, এবং উনি বাংলাদেশের নাগরিকও ছিলেন না। কিন্তু 7টা, 8টা, 9টা, 10টা আর্থিক প্রতিষ্ঠান, মানে আমি 7টা হচ্ছে ব্যাংক, বাকিগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, সেগুলোকে একই পরিবার কবজাভুক্ত করলো, যেটা অবিশ্বাস্য ঘটনা। একটা ডাইরেক্টর আরেকটা ব্যাংকের ডাইরেক্টর হতে পারে না আইনগতভাবে, কিন্তু তারা পারিবারিক ভাবে এই এতগুলো প্রতিষ্ঠানকে কন্ট্রোলে নিয়ে নিল। এবং কন্ট্রোল নেওয়ার মেকানিজমটা তো আমরা জানি, ডিজিএফআই সরাসরি বন্দুক ধরে প্রতিটা ডাইরেক্টরকে সিগনেচার নিয়েছেন, এবং সেক্রেটারি, যারা কোম্পানির সেক্রেটারি ব্যাংকের, তাকে দিয়ে শেষ সিগনেচার করিয়ে তার পদত্যাগ পত্রটাকে সিগনেচার করিয়ে দিচ্ছে। এই যে মাননীয় গভর্নর, আপনি যদি আমাকে একটা মিনিট সময় দিতেন, উচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতা ছাড়া, মাননীয় গভর্নর, আপনি যদি আমাকে একটা মিনিট সময় দিতেন, আমি একটু জনাব একে আজাদের কাছে একটু শুনতে চাই যে জনাব একে আজাদ, এরকম ঘটনা যখন ঘটছিল, তখন আপনারা যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, যারা 40 বছর ধরে ব্যবসা করছেন, তারা ব্যাপারটাকে কেমন দেখেছেন? আমি জানি যে আপনার ব্যাংকও আসলে নানাভাবে এই ব্যাপার থেকে আসলে মুক্ত রাখতে আপনাকে বেগ পেতে হয়েছিল। এটা আপনারা কিভাবে সহ্য করেছেন সে সময়, বা ওই ঘটনাটা যদি বলতেন? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্কের অবনতি হয় 2014 সালের দিকে, এবং যখন এসালম ইসলামী ব্যাংকটা টেক ওভার করে এবং গোয়েন্দা সংস্থার লোক জোর করে যেভাবে সই করে নিয়ে যায়, এটা আমি টকশোতে বলি, এবং আমার পত্রিকা এবং আমার মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রকাশ হয়। এটার ব্যাপারে আমার মাসুদ সাহেব অনেকবার অনুরোধ করেছিলেন যে আমি এগুলো না বলি। বিভিন্ন ব্যবসায়ীরাও তার পক্ষে বলেছিলেন যে আমি যেন টকশোতে বা এইগুলো না বলি। কিন্তু আমি নিজের এই জায়গা থেকে আমি সরাইনি নিজেকে, কারণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেব আমাকে নিজে বলেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি ছিলেন, চেয়ারম্যান সাহেব, ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব, উনি পুরো ঘটনাটা আমাকে বললেন যে কিভাবে গোয়েন্দা সংস্থা তার বাড়ির থেকে তাকে উঠাই নিয়ে গেল, তারপরে ডিএফআই তত্ত্বকালীন তার রুমে গিয়া তারে সে অনুরোধ করেছিলেন যে
আমার কিন্তু মনে পড়ছে যে আপনি এই কথাগুলি বলেছিলেন এবং এই কথা বলার জন্য আপনাকে সাফার করতে হয়েছে, কিন্তু যারা এই কথা বলার জন্য আপনাকে সাফার করায় তারা তো ডাকাত। আপনি কিভাবে সেই ডাকাতদের ডাকাতদের সাথে থাকবেন? দেখেন, আমার বাড়ি ভেঙে দিল, আমার বাড়ি ভেঙে দেওয়ার পর আমার বাড়ির ফাইলটা, এই গুলশান বাড়ির ফাইলটা ডিজিএফআই নিয়ে গেল। তারপর আমি আজকে 14 থেকে 25 সাল পর্যন্ত আমার বাড়িটা করতে পারিনি। আমার ফাইল আমি হাইকোর্টে রিট করেছি, তারপরে হাইকোর্ট অর্ডার দিয়েছে আমার বাড়ির প্ল্যান দিতে, তাও দেয়নি। তারপর তারা রাজুক এসে বলছে, কন্টেম্প করেছে রাজুকের বিরুদ্ধে, রাজুক বলছে আমাদের ফাইল ডিজিএফআই নিয়ে গেছে। এই সরকারের পতনের পরে আমি আমার ফাইল আয়নাঘর থেকে উদ্ধার করেছি। আপনাকে ধন্যবাদ।